যৌথ সংবাদ সম্মেলন, স্থান সাগরণী মিলনায়তন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তারিখ 30 মার্চ 2026, সময় বেলা 1টা। বিষয়: পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে 23 লক্ষ টাকা আত্মসাৎ, বাড়ি দখল ও হয়রানির অভিযোগ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দীর্ঘদিন ধরে আমরা পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের পরিকল্পিত ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে আসছে। এখানে উপস্থিত প্রত্যেকেই নানাভাবে হয়রানি, জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হয়েছেন। এমনকি আমাদের নিজস্ব ভিটামাটি থেকে উচ্ছেদের অপচেষ্টাও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের জীবন রক্ষা, ন্যায্য পাওনা 23 লক্ষ টাকা আদায় এবং কেড়ে নেওয়া বসতভিটা উদ্ধারের লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এর আগে আমরা স্থানীয়ভাবে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আবুল কালাম আজাদের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছি, কিন্তু তাতে কোনো কার্যকর প্রতিকার পাইনি। প্রশাসনের দ্বারস্থ হয়েও কেবল আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। এমতো অবস্থায় আমরা বাধ্য হয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি, তার অন্যায়, জুলুম ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণকারী এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আবুল কালাম আজাদ তার দলীয় পদ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বহু মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি বিভিন্ন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী এমপিদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেন। ফলে অনেকেই তার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। 1989 সালের 27শে জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স করে যোগদান করে নিষ্ঠার সঙ্গে 30 বছর দায়িত্ব পালন শেষে 2019 সালের 26 জুলাই অবসর গ্রহণ করি। অবসরের পর নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু প্রতারণার শিকার হয়ে সেই স্বপ্ন আজ ভঙ্গুর। ন্যায় বিচারের আশায় বছরের পর বছর প্রশাসন ও রাজনীতিবিদদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাইনি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ছোটো মেয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেও আর্থিক সংকটে তাকে উচ্চশিক্ষায় ভর্তি করাতে পারিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমার স্ত্রী গত 22 ডিসেম্বর সম্প্রতি ইন্তেকাল করেছেন। টাকা পয়সার অভাবে চিকিৎসা ঠিকমতো করাতে পারি নাই। আবুল কালাম আজাদকে 23 লক্ষ টাকা দেওয়ার পর আমি চরম অর্থ কষ্টের দিন যাপন করছি। উপরন্তু আমার বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গরুর খামার করার জন্য ঢাকা ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবুল কালাম আজাদ আমাকে 23 লক্ষ টাকা সঞ্চয় হিসেবে জমা দেওয়ার কথা বলেন। এরই ধারাবাহিকতায় 2022 সালে 3 দফায় আমি তাকে মোট 23 লক্ষ টাকা প্রদান করি। 25 আগস্ট 10 লক্ষ টাকা ঢাকা ব্যাংক বগুড়া শাখার মাধ্যমে জমা করি। 28 আগস্ট 8 লক্ষ টাকা তাকে নগদ তার হাতে প্রদান করি এবং 1 সেপ্টেম্বর 5 লক্ষ টাকা ঢাকা ব্যাংক বগুড়া শাখার মাধ্যমে জমা করি। আমার আস্থা অর্জনের জন্য তিনি আমাকে বিএনপির মহাসচিবের বাসভবনে নিয়ে যান এবং আত্মীয় হিসেবে পরিচয় করিয়ে দেন। এছাড়া ব্যাংকের 2 কর্মকর্তাকে অডিটর পরিচয় দেখিয়ে আমার কাছ থেকে অতিরিক্ত 50,000 টাকা গ্রহণ করেন।
দীর্ঘদিনেও ঋণ না পাওয়ায় আমি প্রতারণার বিষয়টি বুঝতে পারি। পরবর্তীতে বিষয়টি বিএনপির মহাসচিবকে জানালে তিনি ফোনে আবুল কালাম আজাদকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন, কিন্তু বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা ফেরত না পাওয়ায় আমি পলাশবাড়ি আদালতে মামলা দায়ের করি। সিআর নম্বর 52/2023 পলাশবাড়ি। তদন্ত শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি এছাড়াও আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বিষয়টি যেন অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে পারি, তাদের নিকটে বিষয়টি যেন আমার বিষয়টি যেন আপনারা পৌঁছে দেন, এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যে হ্যাঁ, আদালতের আশ্রয় নিয়েছে। আদালত দীর্ঘদিন সিআইডি অফিস কর্তৃক তদন্ত শেষে ম্যাজিস্ট্রেটকে সুপারিশ প্রদান করেন। সে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করেন গত ডিসেম্বর মাসে, কিন্তু অদ্যাবধি পুলিশ তাকে ধরা হচ্ছে না, পুলিশ কর্তৃক তাকে ধরা হচ্ছে না। দরখাস্ত দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী বরাবরে আমি আবেদন পাঠাইছি। গত সপ্তাহে আবেদন অফিসে রিসিভ করছেন, বাট সেটা আমার মোবাইলে মেসেজ পাইছি, বাট এর পরবর্তী কার্যক্রম আমি কিছু পাইনি, বুঝতে পারিনি। রাইট, 30 বছর। আমি ডিজিএফআই শরণাপন্ন হয়েছি, যৌথ বাহিনী শরণাপন্ন হয়েছি, ক্যান্টনমেন্টে গেছি, তারা কোনো প্রকার র্যাবে গেছি, তারা বলছে এখন আমাদের কিছু করার নাই, আমরা কিছু করতে পারবো না এই বিষয়ে। না, কোনো প্রকার আমাকে কেউ সহযোগিতা করে নাই। 3 বছর আমি ঘুরতেছি, 3 বছর যাবত। প্রথম পাতায় পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে 23 লক্ষ টাকা আত্মসাৎ, বাড়ি দখল এবং হয়রানির অভিযোগ। আমার পাশে যে বন্ধু বসে আছেন ওনার। আর টাকার বিষয়টা আমার মানে বিএনপি মূল কথা ছিল যে গরুর খামার করার জন্য 1 লক্ষ টাকা করতে হবে, মানে 1 কোটি টাকা ঋণ প্রদান করবে। সেক্ষেত্রে 30 লক্ষ টাকা সঞ্চয় রাখতে হবে, ব্যাংকে যেটা জমা থাকবে। এটা হলো মূল কথা, বাট এইটা পুরোটা প্রতারণা করে ফেলছে। আমি সত্য বলে দিছিলাম। আপনি যেহেতু বিভিন্ন দপ্তর গিয়েছেন, বিভিন্ন হাই প্রোফাইল যে সংস্থায় গিয়েছেন, সেখানে তারা যেহেতু আপনাকে আশ্বাস দেন, আপনি প্রধানমন্ত্রীর কাছে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন কিনা? জি, আমি রাইট, বর্তমান প্রধানমন্ত্রীকে আমি মানে আমার বিষয়টা যেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য আবেদন পাঠাইছি, মানে 3 মন্ত্রী বরাবরে, যে আমি যেন প্রধানমন্ত্রীর সাথে 10টা মিনিট দেখা করতে পারি, কথা বলতে পারি, তাহলে আমি বিষয়টা পুরো ওনার নলেজে চলে যাবে এবং বিষয়টা বিচার হবে। আমি এবার নিজেও বগুড়ার সন্তান, আপনিও বগুড়ার। জি, রাইট, হ্যাঁ, বগুড়ার গাইবান্ধা পাশাপাশি, রাইট। সেই হিসেবে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পেয়েছেন? না, আমি কোনো আশ্বাস পাইনি, কোনো সে ধরনের কোনো মাধ্যম খুঁজে পাইনি। বাট আমি আমার বিষয়টা বাংলাদেশ গাইবান্ধা পলাশবাড়ি জেলা তো সবাই জানে, সব আমি উদ্দেশ্য মানে এক কথায় যে আমি এমন কোনো সংস্থা নাই বা কর্মকর্তা নাই আমি সেখানে যাইনি। দুদক বলেন, র্যাব বলেন, ডিবি বলেন, আমি সব জায়গায় গেছি, কিন্তু কোনো সুরাহ পাইনি। আপনি একটা বিষয় টেনে যাচ্ছেন যে আপনি 3 বার টাকা জমা দিয়েছেন, 3 ধাপে, রাইট, জি। সেই অ্যাকাউন্ট কি হচ্ছে আজাদের কিনা? এখন দ্বিতীয়ত প্রশ্ন সেটা হচ্ছে আপনি কোন ব্যাংকে লোন নেওয়ার জন্য 23 লক্ষ টাকা দিয়েছেন? হ্যাঁ, আমাকে বলা হয়েছিল মির্জা আব্বাস সাহেবের ঢাকা ব্যাংক। মির্জা আব্বাস সাহেবের ঢাকা ব্যাংক তো বাংলাদেশে কয়েকটা ব্রাঞ্চ আছে, 116টা না কয়েকটা। আমি বিশ্বাস করেছিলাম ওরে, আমি ছোটো ভাই, আমার বড় ভাই করে রাখতেন সে এলাকার, বাট আমি ওটা বিশ্বাস করে আমি টাকা দিয়ে দিছি। যা চাইছে টাকা প্লাস কাগজপাতি পেপার যা কিছু ও নিজে করছে, মানে ও নিজে বলছে, আমি বিশ্বাস করে দিচ্ছি। বাট দেখা গেলো পুরোটা প্রতারণা হয়ে গেছে। আমি টাকা 2 বার দিচ্ছি, ক্যাশ টাকা নিজে যা জমা করছি বগুড়াতে, 15 লাখ, 10 লাখ আর 5 লাখ, আর 8 লাখ টাকা ওর হাতে দিচ্ছে। ও বলছিল আমি টাকাটা নিয়ে ঢাকায় যাচ্ছি আজকে, এটা আর জমা করার দরকার নেই ব্যাংকে। তো আমি বিশ্বাস করে 8 লাখ দিছি। বাট 25 আগস্ট 10 লাখ, 28 আগস্ট 8 লাখ, 1 সেপ্টেম্বর 5 লাখ, এই করে 23 লাখ। বিষয়টা হচ্ছে আবুল কালাম আজাদের অ্যাকাউন্টে, ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢাকা ব্যাংক আমাকে, হ্যাঁ, ঢাকা ব্যাংক আমাকে যখন ঢাকায় বগুড়া বলছিল যে এই টাকাটা জমা হবে বগুড়া ব্যাংকে, ঢাকা ব্যাংক বগুড়া শাখার মাধ্যমে, এই টাকাটা মতিঝিল শাখায় যাবে। আমি অত খেয়াল করিনি। আমি যদিও
আমি ওর বিশ্বাস করছিলাম যে আমি বিশ্বাস করে ও যা বলতেছে আমি সেটাই করতেছিলাম। বাট আমাকে বলা হয়েছিল টাকাটা বগুড়া ব্যাংক হয়ে মতিঝিল শাখায় জমা হবে, ঢাকা ব্যাংকে। বাট আমি অতটা খেয়াল করিনি, মানে এখন দেখা গেল যে অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে বগুড়াতে অ্যাকাউন্ট নাম্বার আমাকে বলা হয়েছিল এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। ওখানে যে কাগজপাতি পেপার ছিল তার মধ্যে উল্লেখ ছিল যে আর.কে ট্রেডার্স হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওখানে আমাকে অ্যাকাউন্ট নম্বর দেখানো হয়েছিল, বা সেই ক্ষেত্রে আমি জমা করলাম সেইভাবেই। কিন্তু দেখা গেল যে টাকা যে আমি জমা করব যে তারিখে 25 তারিখে বা 28 যখনই করব, বাট সেটা কনফার্ম করছে যে টাকা আমি জমা করবো এত তারিখে। সে 2 দিন আগে যা সে অ্যাকাউন্ট খুলছে নতুন করে ওর নামে, এবং ওর স্ত্রীর ছবি সহ অ্যাকাউন্ট খুলছে। সেই পেপার আমার কাছে আছে, সব কিছু আছে, এভরিথিং। তো এরপরে অ্যাকাউন্ট খুলছে, টাকাটা জমা করলাম আমি আমার অ্যাকাউন্ট হিসেবে, বাট জমা হয়ে গেল ওর অ্যাকাউন্টে। ও 2 দিন আগে অ্যাকাউন্ট খুলছে, বাট আমি এটা জানতাম না। আমি জানতাম না ও অ্যাকাউন্ট খুলছে, ওর গোপনে যায় অ্যাকাউন্ট খুলছে ওর ওয়াইফের ছবি সহ। বাট পরবর্তীতে যখন আমি টাকা লোন চাপ দিচ্ছি, 2 মাস পর হচ্ছে টাকা কেন হচ্ছে না, তখন আমাকে একদিন বলা হচ্ছে যে লোনটা কোনো কারণে পিছিয়ে গেছে। আফরোজা ম্যাডাম বলছেন যে লোনটা 15 দিন পিছিয়ে গেছে। বাট ওই দিন আমার সন্দেহ। পরবর্তীতে আমি একাই গেছি বগুড়াতে, যা ম্যানেজারের কাছে বললাম, ম্যানেজারকে আপনি তো প্রতারণা পাল্লা করছেন, এটা তো এরকম হয় না। তো তখন আমি আবার শুরু করছি, র্যাবের কাছে গেছি, বাট কোর্টে গেছি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, তখন আর কোনো ফলপ্রসূ হয়নি। গেছি মির্জা আব্বাস সাহেবের কাছে, মির্জা ফখরুল সাহেবের কাছে, মহাসচিব উনি যেহেতু ওনাকে বলা হয়েছিল যে আমার বড় ভাই হয়, সেনাবাহিনী জয়েন্ট অফিসার, 30 বছর চাকরি শেষ করে আসছে। বাট পরবর্তীতে ওনার কাছে গেছি যখন, তখন উনি ফোনে পিএসের কাছ থেকে ফোন নিল, মোবাইল নিয়ে বললো, এই আবুল কালাম আজাদ, এই যে বলছিল তুমি বড় ভাই রফিকুল ইসলাম, তুমি তার কাছে 23 লক্ষ টাকা নিয়েছো মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন করে দিবা। এই কথা কেন বলছো? মিথ্যে কথা কেন বলছো? টাকাটা ফেরত দিয়ে দাও। বলে দেবো স্যার, দেবো। ওনার পাঠাইয়া দেন। গেছি, আর টাকা দেয় না, তো তো টাকা দেয় না। পরবর্তীতে আবার দ্বিতীয়বার গেছি মির্জা ফখরুল সাহেবের কাছে। উনি বলছে যেহেতু আমার কথা শুনতেছে না, তাহলে আপনি করেন, আপনি কোর্টে মামলা করেন। মামলা করছি, মামলা 3 বছর পরে, 2.5 বছর পরে পুলিশ তদন্ত, সিআইডি পুলিশ তদন্ত করে রিপোর্ট দিছে ঘটনার সম্পূর্ণ সত্য, এই ব্যক্তি টাকা ফেরত পাওয়ার যোগ্য, এবং প্যানেল কোর্ট 7টা দিছে যে এই মোতাবেক আমরা উক্ত ক্রিমিনালের শাস্তি প্রদানের জন্য সুপারিশ করছি। বাট এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে কোর্ট ম্যাজিস্ট্রেট তাকে ওয়ারেন্ট ইস্যু করে, কিন্তু অদ্যবধি পুলিশ তাকে ধরা হয়নি। আচ্ছা, আমরা এবারে মিস্টার গোলাম আজমের কাছে একটু জানতে চাই, আপনার কি অভিযোগ আছে? না, উনিও ভুক্তভোগী, দুইজন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু, আমি মোহাম্মদ গোলাম আজম, পিতা মৃত্যু আব্দুল জব্বার সরকার। আমার বাবা গত 7 ডিসেম্বর 1976 সালে দিলওয়ারের নিকট হইতে রেজিস্ট্রিকৃত কবলা দলিল মূল্যে 10 শতক জমি সত্ত্ববান হন এবং উক্ত জমিতে টিন শেড বাসা করে বসবাস করে আসি। এরই মধ্যে 1984 সালে রংপুর হাউস বিল্ডিং কর্পোরেশনের রেজিস্ট্রি অফিসে যা দলিল করে দিয়ে হাউস বিল্ডিংয়ের কাছে লোন নেন। কর্পোরেশন হইতে 3 সেপ্টেম্বর 1984 তারিখে উক্ত জমি বা বাসা রেজিস্ট্রি করে দেয়। হাউস বিল্ডিংয়ে দিছিল এটা বাসায় ব্যাংকে। দেওয়ার পরে 53,000 টাকা কিস্তি করে 3 কিস্তিতে 1,90,000 টাকা আমার বাবাকে আর কি, প্রতি কিস্তিতে 50,000 টাকা কিস্তি স্বীকৃত করে 1,90,000 টাকা ঋণ পূরণ করেন। উক্ত টাকা দিয়ে একতলা বাসা নির্মাণ করেন। সেখানে আমরা সবাই মিলে, বিমাতা ভাই, সৎ বোন, ভাই বোন, আমরা সবাই মিলেই থাকি। আমার বাবা উক্ত জমি বা বাসা দায়বদ্ধ থাকা সত্ত্বে 3 মে 1993 তারিখে বিমাতা মার নামে একটি হাবাদলি করে দেন। ওই ব্যাংকের লোন থাকা অবস্থায় দিয়েছিলেন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই ডাটা জানতে পারে 8 জুলাই 2001 তারিখে গাইবান্ধা জেলা জজ আদালতে আমাদের বিরুদ্ধে একটি ঋণ পাওনা সুদে মূল্যে আদায় দাবি করেন। এই সুযোগে ভাড়াইটে আব্দুল কালাম আজাদ মিথ্যা অভিযোগ দেয় আমার সৎ মার নামে আর সৎ ভাইয়ের নামে, তোদের টাকা আমি 7 লক্ষ টাকা পাবো, 7,30,000 টাকা পাবো। কিসের টাকা? কয় তোমরা আমার কাছে নিছো, হাউস বিল্ডিংয়ে লোন দিবে, এই করে কায়দা কৌশল করে নিছে। আর আমরা সৎ মায়ের কাছ থেকে আমরা একটু বাইরে সরেছিলাম, ওই বাসার কিস্তি তুলে দিয়ে আমাদের ওই সৎ মা বাসার কিস্তি পরিশোধ করবে।
কিন্তু উনি আর করে নাই, ইনি ভাড়াও আর দেয় নাই। না দেওয়ায় ঋণ পাওনা সুদের মধ্যে 3 টাকা বিএনপি দলীয় প্রভাব খাটিয়া সন্ত্রাসী কায়দায় বি মাতা ও ভাইয়ের নিকট হইতে জোরপূর্বক করেই নিছে। এটা 60 শতক জমি ও বাসাসহ কবলা দলিল করেন। পরে তারা ওই জমি প্রকৃতি মালিক নন। আমার ভাইও নয়, আমার বাবাও নয়, আমার মাও নয়, আমিও নই, কেউই নয়। প্রকৃতি মালিক হলো ব্যাংক। এই মর্মে মাননীয় আদালত উক্ত দলিল বাতিল বলিয়া গণ্য করেন। যে দলিলটা করে দিছিল ওই আবুল কালামের আজাদ, আর ব্যাংকের লোন শোধ করার পরে যখন ব্যাংক লোন চলাকালীন অবস্থায় ওই দলিলটি অবৈধ বলে ঘোষণা করছে, সেটা এই যে দলিল বাতিলের ঘোষণা এটা। আর উনি যে দলিলটা করছিল সেটা হলো আপনার, সেটা হলো এখানেই আছে। সে দলিলটা হলো 5,749 নাম্বার। সেই দলিলটা অবৈধ করছে, এখানে পুরো স্পষ্ট লেখা আছে, দলিলটা অবৈধ বলে ঘোষণা করছে। তখন আমি বললাম, আবুল কালাম আজাদ ভাই, তুমি আমার বাসাটা ছাড়িয়ে দাও, আমরা অসহায় মানুষ, তুমি বড় নেতা, তুমি কোটি কোটি টাকার কারবার করো, আমার বাসাটা ছাড়িয়ে দাও ভাই। তখন দেয় নাই, কচ্ছে তুই এখান থেকে সরে যা, না হলে তো কিন্তু গুলি করবো আমি। এই কথা বলার পরে আমি ওখান থেকে সরে চলে আসি। আসার পরে আমি উকিলের সাথে বুঝি, উকিলে বলে তাহলে তুমি একটা ভাড়াটে উচ্ছেদের মামলা করো। তখন আমি ভাড়াটে উচ্ছেদের মামলা করি। 13-14 মাস পরে সে মামলাটার আমি রায় পাই। এটা হলো ব্যাংকের দলিল। ব্যাংকের যে দলিলটা করছে আবুল কালাম আজাদ, সে দলিলটা অবৈধ করছে হলো ব্যাংক। এটা হলো ব্যাংকের দলিল। আর আমি যে উচ্ছেদের মামলা করছি তারই রায় পাচ্ছি। এই দলিলটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, সেটাও লেখা আছে। আর ভাড়াটে কে বলছে তোমাকে 40 দিনের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে। সে বাসা ছেড়ে দেয় নাই, ওই গাইবান্ধাতে আবার আপিল করে। আপিল করার কারণে আবার ওখানে 2-3 বছর ঠেলি মামলা। খেলার পরে আবার আমি ফির রায় পাই, লেখা আছে রাজ্ঞা রায় ওয়ালিদ রাখা হলো। এই অবস্থায় কি করছে, আমরা তো এতটা বুঝি না, অশিক্ষিত মানুষ, তার মধ্যে গরিব মানুষ, নাটানাঙ্গ, আমাদের তো টাকা পয়সা অত সম্পদ নাই, হাইকোর্ট বুঝতে তো আমরা চিনি না। মামলা ওখানে করে দিয়ে যুগের পর যুগ ধরে করছে, আমি মামলা করছি, ওখান থেকে আমি রায় নিয়ে আসবো, তাও করবো। এরই মধ্যে এই অবস্থা থাকে, আমরা তো অতটা জানি না। না জানার কারণে হাসিনে সরকার 5 তারিখে চলে যাওয়ার পরে 6 তারিখে, বিশ্বাস করেন, বাসায় এমনভাবে আসে আমাদের মারধর করছে ভাই। আমার একটা ছোট নাতি ছিল, তার হাতটা ধরে চটকা মারবে ধরছিল বিল্ডিংয়ের উপরতে। আমি বলছি ভাই আমি এমনি ছাড়িয়ে দিচ্ছি। আর একজন পেছন থেকে এই যে আগুন লাগিয়ে দেখ, গিরিল তালা নাকি কিন্তু একবারে পূর্ব বারাম আদার চোদ, এতদিন যা করছিস তুই আমি লিখ করছিস। সত্যিকারই কথা ভাই, আমি কোনো দলবল করি না, আমি সাধারণ রুটির ব্যবসা করে খাই ভাই, গরিব মানুষ আমি কোনো ব্যবসা বাণিজ্য করি, বুঝছেন। তে বাসার কেস মামলা 20 বছর হলে ঠেলতেছে, তা আমরা থাকবো কখন? 20 বছর যাবো যদি একটা ভাড়াইটা জাল দলিল করে সে দলিলটা অবৈধ হয়, তারপরেও যদি 20 বছর থাকে, আমরা থাকবো কখন ভাই? আমরা কি করি? আমার এই সব জায়গায় আমরা শুনে দেখেন, আমার এই 10 শতক বাবার পৈতৃক সম্পত্তি। তারপরে এখন ব্যাংকে বললো গোলাম আজম তুমি যত যাই করো, এটা ওটা করো, এখন এই আমরা যে কেস চালাচ্ছি এটা তো বাসা নিলামে উঠে গেছে, এই বাসা নিলামে উঠে গেছে, তাহলে কী করতে হবে স্যার? বলছে মামলা খরচ চলাকালীন এই দলিলের মামলা খরচ করা, কিসের মামলা খরচ, এই লোন সব কিছু করার পরে তুমি বাসার মালিক হবা। তাহলে আমি কি করি? তখন বললো সবারই কাছে তুমি একটা দলিল করে নাও। তখন আমি আবার ফির রেজিস্ট্রি দলিল করে নিই। সেই রেজিস্ট্রি দলিল মারফতে আমি যা ব্যাংকে হাউস বিল্ডিংয়ের সাথে উকিলের সাথে পরামর্শ করি, পরামর্শ করে তখন আমাকে ওই ছলনামা করে ব্যাংক আমাকে দায়ভার সব কিছু দিয়ে দেয়, দিয়ে ওই 7 লক্ষ টাকা পরিশোধ করার জন্য আমাকে করে দেয়, কিস্তি করে দেয়। সেই কিস্তির টাকা আমি শোধ করছি, সম্পূর্ণ 7 লক্ষ টাকায় আমি শোধ করছি, খুব কষ্ট করে, বুঝলেন। আর বাসার খাজানা আমি দিয়ে দিছি। আমি সেই কিস্তির কাগজ দিলেন, কিস্তি পরিশোধ করছি, সে কাগজ আছে। এর মধ্যে আছে নাকি? এর মধ্যে আছে নাকি? বলেন ডকুমেন্ট করে নিব, আপনি বলেন। তারপরে আমি কিস্তি পরিশোধ করার পরে বললাম আমি এখন বাসাটা আমাকে দিয়ে দাও। আমি বাসার কিস্তি শোধ করলাম, ব্যাংক আমাকে দিয়ে দিল, আমাকে সব অরিশ মিলে দলিল করে দিয়ে দিল।
আমি একটাও মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলতেছি। তারপরেও কী করলো, ওই তারিখে আমার বাসা সম্পূর্ণ দখল করে নিয়ে নিল 11:30টার সময়। 11:25 ঢুকছে, 10-15 মিনিটের মধ্যে আমার টুবে ধরে সম্পূর্ণ বাসা নিয়ে নিয়েছে। নিয়ে এখন গ্রাম পাড়া প্রতিবাসী আসে, তখন আসে ওই দলিলটা, যে দলিলটা অবৈধ করছে সেই দলিলটা দেখা বলে যে আমাকে দলিল করে রেখেছে, আমি দলিল নিছি। তখন আমার গ্রাম পাড়া প্রতিবাসী বলছিল, ওরা কালাম ওই দলিলের বিরুদ্ধে তো আজমে মামলা করছিল এবং কয় না আমাকে উচ্ছেদের ভাড়াটে উচ্ছেদের মামলা করছে, দলিলের বিরুদ্ধে কয় নাই। তখন আমি ওই দলিলটা বাই করে দেখাচ্ছিলাম, বলে ব্যাংকে যে দলিলটা, আমি তো দলিল আউট করতে পারবো না, এটা তো ব্যাংকে করবি, ব্যাংকে তো দলিল আছে, সেটাও করছি। আর ব্যাংকে তখন আমার উকিলে বললো, স্যার ওনার বাবি 20 বছরে শোধ করতে পারেনি, ওনাকে একটু টাইম দেন। তখন আমাকে ব্যাংকে 9.5 বছর সময় দিল স্যার, 9.5 বছরের সময় দিয়ে আমাকে কিস্তি করে দিছে। আমি কিস্তিতে যে বই, আমি কিস্তির টাকা পরিশোধ করছি প্রতি মাসে 3,233 টাকা শোধ করছি আমি, দিয়ে তারপর কিছু বাকি আছিল, সে টাকাটা আমি খুব কষ্ট করে শোধ করছি। এই টাকাটা, এটা আমার অরিজিনাল কিস্তির ব্যাংকে টাকা জমা দিচ্ছি প্রতি মাসে সোনালী ব্যাংকে দিয়ে সান্ত্বনা করছি। এখন আমি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যারের কাছে খরচের অনুরোধ করে, আপনাদের কাছে খরচের, আপনারা যদি একটু সহযোগিতা করেন এই গরিব বেচারির জন্যে, তাহলে আমি মনে হয় একটু থাকার জায়গাটা আশ্রয়টা পাবো ভাই, বুঝলেন। আর প্রধানমন্ত্রীর কাছে খরচের অনুরোধ করি, উনি খুবই ভালো লোক, উনি আসার থেকে বহুত কাজ করছে গরিব মানুষের, আমার মতো গরিব মানুষের এই 98 মাসে যদি দাঁড়ায়, তাহলে আমি আশা করি, আমি পুরো বিশ্বাসী ওপরে আল্লাহ আনদিছে আমার প্রধানমন্ত্রী, আমি জিনিসটা ফেরত পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। আমার এই বাড়িটা ফেরত দিলে আমি খুব ধন্য হব, খুবই খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। দাদা একটু কথা ছিল, আপনার ঘটনা 2022 জি 2022 তখন তো আওয়ামী লীগ সরকার, জি আওয়ামী লীগ সরকারের আপনি কাছে থেকে বিষয়টা জানাইছেন, ওই সময় কাকে কাকে কোন কোন দপ্তরে এই আপনার বিষয়গুলো জানাইছেন, কোন বিষয়ে জানাচ্ছিলেন সেটা কোথায়? আইনগত কোন পদক্ষেপ জি 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 যখন আমাকে বাই করে দিল তখন আমি আইনমন্ত্রীর কাছে দরখাস্ত দিয়েছিলেন। বিএনপি তো মাত্র আসলো, জি 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 সরকার তো মাত্র 1.5 মাস আগে আসলো, আপনি এই যে জি। বিএনপি মহাসচিব বাংলাদেশ গেছেন, তাদের তো কোনো প্রভাব ছিল না ওই সময়। জি 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 আইনগত না, আমারটা করছে 24 সালে, হ্যাঁ 22-24 তারা তো আসলো মাত্র, ওই সময় তাদের প্রভাব ছিল না। না 24 সালে বাসা দখল করছে, 24 সালে দখল করে নিছে, আচ্ছা, মানে 24 সালের 6 তারিখে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কার কার কাছে গিয়েছিলেন, থানা সহ বা আইন উপদেষ্টা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ওখানকার প্রশাসনের হ্যাঁ, কাছে তারপরে প্রশাসক জেলা ডিসি অফিস, তারপরে পুলিশ সুপার, পলাশবাড়ি থানা, ভূমি সহকারী অফিস পলাশবাড়ি, এখন ওনারা কি বলছেন? পৌরসভা মেয়র, তারপরে র্যাব কমান্ডার গাইবান্ধা আর্মি ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। ওনারা কি বলছে? ওনারা কোনো পদক্ষেপ করে না, আমরা এখন করতে পারবো না, যেহেতু এখন দেশ এলোমেলোর মধ্যে, পরে আপনারা আসেন। যেখানেই গেছি নাসরবান্ধা না হলেও 5 দিন 7 দিন 8 দিন 10 দিন করে গেছি, স্যার করে দেন স্যার, করে দেন স্যার, খাই ওই একই কথাই, এখন থানা যাচ্ছে না, এখন কোনো প্রশাসন করছে না, আমাকে ভয় দেখা, আমার কলেজ বাড়িতে উঠতে দেয় না, তার নামে যদি মানে আপনার এক কথায় সবকিছু ঠিক থাকা সত্ত্বেও একই সব সরকারের এবং ঠিক আছে। প্রশাসনের থেকে কোনো কোনো সহযোগিতা সহযোগিতা পাইনি। এটা বলেন। একটা জিডি করছি, সে জিডিটার জন্য আমি থানায় বারবার করছি, স্যার অডিটটা অন্তত করেন, তাও করে নাই, জিডির কোনো অডিট করে নাই। আমি বলি কি করলাম এটা, আমি তো জিডি করলাম, বলে আপনার ওপর দাবা যান, না হয় তার কি ফখরুল সাহেবের সাথে যোগাযোগ করেন। তারপর ওনাদের এর সাথে গেছিলাম, কি করে হয় সভাপতির কাছে, সভাপতিকে মাহবুব সাইড দেওয়া চাই, আমরা এটা করতে পারবো না। তার উপর দিয়ে কেউ কথা বলে না, বিশ্বাস করেন, রংপুর কেউ বলে বিভাগের না। মধ্যে সবচেয়ে বড় ধরনের ক্রিমিনাল রংপুর বিভাগের মধ্যে, আমি যতটুকু 3 বছরে জানতে পারছি, বিশ্বাস করেন ভাই, খুবই খুবই মানে তার চেহারাটা দেখে আমার ধরা বাহিরে কাউ গভীর কাঁপে। জলের মাসে। তার চেহারা দেখে এখন আমার আপনাদের কাউ কাছে আমাদের বিশেষ অনুরোধ, আকুল কাঁপে। কেউ আবেদন, মুখ খোলে নাই, যাতে করে একমাত্র আমরা- এই 2 বান্দাই খুলছি। অনেকেই ভয় করে, ওকে ভয় করে কিছু বলে না, অনেকের কাছে টাকা চাকরি, পাবে, অনেকেই টাকা যত পাবে, যা সব কিছু কিন্তু- ওর কাছে। কিন্তু আমরা তো এমনি বা- একটা নাম্বার সেভ করে এমনি ফোন করে কয়, এই যে দেখেন ফখরুল স্যার ফোন করছে, এই যে আমার কালকে ডাকতেছে, এরকম করে আরো কাল- তুমি কি আপনি এরকম মনে করেন না? অনেক আছে, অনেকই আছে, বাট তারা ভেবে তারা নেয়, আসেন না ভাই, তারা যে ভয় করে, বিশ্বাস করেন, তারা আমরা অনেক ভয় মিথ্যা করছে। কথা বলবো না, সব সত্য নিয়ে যাচ্ছি। এই যে এই দলিলগুলো, এই যে বাসার কিস্তির টাকা,
ইলে সব একই সত্য একদম এক ইলে কোটে দিছে আমার নিজস্ব না তো ইলে কোট দিছে তো ইলে সব এখানে দুটো রায়ের কাগজ আছে বুঝলেন একটা নিম্নকোট একটা আমাদের আর কি কি ব্যবসা করে? কোনো ব্যবসা কোনো ব্যবসা নেই ওর এই কাম কি কাজ কি তাই? কিচ্ছু ও নাই খালি criminal এই মানে যাওয়ার পরে প্রতারণা। 6 তারিখ থেকে সে কোটি কোটি টাকার মালিক হচ্ছে একটা হাইস গাড়ি কিনছে কার কিনছে বেড়াকে মোটরসাইকেল কিনে দিছে সরজমিনি তদন্ত করে দেখেন যদি ঠিক না হয় ফাঁসি দিবেন না জেল দিবেন আমি পাঁচ বলি। তারিখের পরে না আগে? না 5 তারিখের পরে 5 5 তারিখের পরে জি জি এখানে 6 কাঠা জমিনে কিনছে অনেক বুঝলেন? অনেক টাকার মালিক এখন সে এখন অনেক এখন পৌরসভার এখানে ডিলারে দেয় 6 কোটি টাকা কি 7 কোটি টাকায় তো আমার কথা হলো এই টাকা কোথায় থেকে আসলো ইনকামের উৎসটা কি আমি তো রুটির ব্যবসা করে খাই এতদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করে খাই একটা ছেলে প্রাইভেট পড়ানোর টাকা দিতে পারি না আর তার ছেলে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে তার ছেলে ঢাকায় থেকে ভার্সিটিতে লেখাপড়া করে এটা ওটা কত কি তার খরচের ব্যাগ দুইজনে ব্যালট থেকে নামায় জি না বেশি না, করতেছে ব্যারিস্টার না, ফার্ম করে লেখাপড়া করতেছে এটা আমরা জানি এই জিনিসগুলো আবার আপনার তদন্ত করে দেখবেন যদি সত্য হয় করবেন না মিথ্যে হলে আমাদের আমাদের কথা আপনাদের কাছে আমার সর্বশেষ আরজ আবেদন আমরা যেন এই বিচারটা সঠিক মতো পাইতে পারি টাকা ফেরত পাইতে পারি বাসা ফেরত পাইতে পারি এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বরাবর যেন আমরা সাক্ষাৎ করতে পারি এর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন আমাদের দুজন চেষ্টা কি এটা নগদ? যে আমি নগদ 23 লক্ষ টাকা যাই হোক আপনারা একটু চেষ্টা করলে আমরা পাবো আপনাদের কাছে খরচ অনুরোধ করে করছি বিশ্বাস করেন আপনারাই যদি বলেন তাহলে আমরা পাবো একটা গরিব মানুষের উপকার করেন ভাই মহিলা আপনার কি লাগে? মহিলা মহিলা আমার আমার wife। স্ত্রী এই মহিলা আমার স্ত্রী। বলবেন? আমি একটু বলতে চাই জোরে বলেন। আবুল কালাম আজাদ আর আমরা বহিষ্কার দাবি মানে দল থেকে বহিষ্কার দাবি খুবই চাচ্ছে কষ্ট বিশ্বাস করেন ও বহিষ্কার হলে না হলে 20 মণ মিষ্টি মানুষে খিলেবে কিন্তু এখন করতেছে না আমাদের পরিবারের 7 জন মানুষ আমরা আজকে মৃত্যুর সজ্জায়। আমরা তো চুরি করে করে আসছি আমার কলেজ বাড়ি তুলতে দেয় না ভাই আমরা অনেক কষ্টতে আছি তারই জন্য জিডি করছিলাম সেই জিডিরও কাজ চলে না আমাদের ঘটনাগুলো সব সত্য বাট ওই প্রতারক যেটা বলে সেটা সব মিথ্যে এটাই তো নিয়ম বাট এটা আমাদের আমরা সব সত্য ঘটনা একদম সত্য কাগজপত্র সব নিয়ে যাচ্ছি একটাও মিথ্যে নিলে সব কোর্টের দলিল আমি আজকে পথের ফকির এই যে একটা- সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার বাট আমি এটা ফটো 23 লক্ষ কপি না, টাকা এই যে দিয়ে টাকা জমা দিছি, পেনশনের এটা পুরো ফটো টাকা কপি দিয়ে না। দিছি এবং ঋণ করেছি বিভিন্ন করে দিয়েছে এখন আমি পথের ফকির খুব কষ্টের মধ্যে দিনে করছি মেয়ে লেখাপড়া করাবো না বিবাহ দেবো টাকা কই পাবো মানে আমি বিভিন্ন বিপদের মধ্যে আছি। ওনার নাম্বারটা একটু লেখেন এখানে আর ওই আবুল কালাম সাহেবের নাম্বারটা একটু লেখেন আছে না আপনার কাছে না নাম্বারটা বোধহয় নাই ভাই আপনার নাম্বারটা বলেন তো আপনার আপনার নাম্বার 01713 017